where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good morning, students of class 10. Now, we are going to read lesson 6. Here is a poem, Sea Fever. Okay. You must open your textbooks first. I told you earlier. যখনই একটা ক্লাস তোমরা শুনবে সে তোমরা টিভিতে শোনো কোনো কেবল চ্যানেলে বা ইউটিউবে দেখো সব সময় লেসন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই সেই লেসনটা পড়ার সময় বা শোনার সময় দেখার সময় টেক্সট বইটা খুলে রাখবে অবশ্যই ঠিক আছে তাহলে আজকে আমরা একটা পোয়েম পড়ব সি ফিভার বাই জন মেসফিল্ড ঠিক আছে Sea Fever by John Masefield. It is a decorum before starting a piece of poem or a piece of any other sort of writing. Many of your teachers speak of the author. আমি ওই কবি সম্পর্কে বা অথর সম্পর্কে এখনই বলতে চাইছি না শুধু আমরা একটু জেনে রাখছি যে এটা জন মেসফিল্ডের লেখা এই নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে কোনটা কার লেখা কারণ এখান থেকে প্রশ্ন আসে কিন্তু জন মেসফিল্ড সম্পর্কে আমি এখনই কিছু বলছি না আগে আমরা কবিতাটা পড়ব তারপরে ঠিক আছে কবিতাটা পড়ার আগে আমরা আরেকটা কাজ করব Let us look at the title of the poem. The title of the poem itself generates an interest. Sea, you know all. ছোটবেলা থেকে শিখে এসছো সি মানে সমুদ্র ছোটবেলা থেকে যে কটা ইংরেজি শিখেছো তার মধ্যে এটাও শিখেছিলে ফিভার মানে জ্বর সমুদ্র জ্বর মানে কি সমুদ্রের জ্বর সমুদ্রে জ্বর হতে পারে নাকি তাহলে কি সমুদ্র থেকে জ্বর অনেক সময় হয় হিল ডায়রিয়া মানে পাহাড়ে গেলে পরে এক ধরনের বিশেষ পেট খারাপ হয় সেটা হিল ডায়রিয়া বলি আমরা তাহলে কি সমুদ্র গেলে পরে এরকম একটা জ্বর হয় তাও নয় এই ফিভারটা আসলে এখানে এই ফিভার ডাজন্ট স্ট্যান্ড ফর এনি এলমেন্ট ইট ইজ নট এ ডিজিজ রাদার জ্বর হয়েছে মানে জ্বর আমাদের যেরকম জ্বর বলতে যেটা বুঝি সেটা নয় এই সি ফিভার এখানে আসলে দ্য ইয়ার্নিং ফর দ্য সি জার্নি এই ফিভার হিয়ার স্ট্যান্ডস ফর অ্যান ইয়ার্নিং একটা তীব্র আকুতি তীব্র আকাঙ্ক্ষা ফর আ সি not for the sea in the truest sense of the term, rather
it is the yearning for the sea voyage, a journey in the sea. গোটা কবিতাটাই আসলে সমুদ্র যাত্রার জন্য কবির যে আকুতি, ইয়ার্নিং এর বাংলাটা আমরা বলতেই পারি এটা আকুতি, মানে ঠিক চাওয়া বললে হয় না পুরোপুরি, একটা তীব্র আকাঙ্ক্ষা, তীব্র আকুতি, মানে সমুদ্রে যাওয়ার জন্য, সমুদ্রে ভ্রমণ করার জন্য, সমুদ্র যাত্রার জন্য এক ধরনের আকুতি নিয়েই কবিতাটা। দ্য পোয়েট হিমসেলফ wants to have a voyage in the sea, and that yearning, that desire of his is here mentioned by this word fever. Okay, so this title stands for this yearning of the poet for the sea voyage, for the journey. ঠিক আছে, এবার আমরা টেক্সটটা দেখব। আমি আবার বলছি কবির সম্পর্কে আমরা বলবো, অবশ্যই জানবো, কিন্তু সেটা পরে, এখনই না। লেট আস বিগিন দ্য টেক্সট ফার্স্ট। একটা কবিতার ক্ষেত্রে আমরা, তোমরা যে খুব বেশি কবিতা পড়েছো বা কবিতা পড়তে ভালোবাসো তা বোধ হয় নয়। অনেকেই মানে হয়তো ভালোবাসো, কিন্তু সবাই যে খুব কবিতা ভালোবাসে, সবাই যে খুব কবিতা পড়ে তা আমি ধরে নিচ্ছি না। সেক্ষেত্রে একটা ব্যাপার তোমাদের ক্ষেত্রে আমি শেয়ার করতে চাই, পারবো, মানে তোমরা রিলেট করতে পারবে, সেটা হচ্ছে গান। ধরো কোনো গানের ক্ষেত্রে তোমরা অনেক গান শোনো, এরকম প্রচুর গান তোমরা শুনতে পাও, অনেকে গান শুনতে খুব ভালোবাসো, অনেকে খুব ভালো না বাসলেও গান তো শোনোই, শুনতেই হয়। গানের ক্ষেত্রে দেখবে একটা পার্টিকুলার লাইন, দু তিনটে শব্দের একটা ফ্রেজ ঘুরে ঘুরে আসে, মানে প্রথমে যেটা কথাগুলো বললো সেই কথাটাই দ্বিতীয় স্ট্যান্জাতে আরেকবার, যখন ওই গানের বিভিন্ন ভাগ আছে, স্থায়ী, অন্তরা, মধ্যমা, এতে বিভিন্ন ভাগ আছে, সেই ভাগের মধ্যে তুমি দেখবে ওই একটা লাইন ঘুরে ঘুরে আসে। এরকম হাজারটা উদাহরণ আমি তোমাদেরকে দিতে পারি, মানে তোমরা নিজেরাই জানো। যখনই একটা লাইন ঘুরে ঘুরে আসছে, এইটা হচ্ছে শুধু গানের বৈশিষ্ট্য না, এটা কবিতারও বৈশিষ্ট্য। মানে এই ঘুরে ঘুরে একটা লাইন আসা এক ধরন, মানে এটা কবিতার ক্ষেত্রে প্রায়শই দেখা যায়, সব কবিতায় দেখা যায় এমন বলবো না, কিন্তু এইটা একটা কবিতার বৈশিষ্ট্য। এখানে আমি কেন বলছি, একটা লাইন পার্টিকুলারলি আমি ফার্স্ট স্ট্যান্ডে যেখানে শুরু হয়েছে, সেই স্ট্যান্ডার ফার্স্ট লাইনটা দেখবে রিভারবারেট করেছে, মানে সেকেন্ড স্ট্যান্ডাতেও এসছে, থার্ড স্ট্যান্ডাতেও এসছে। কবিতাটা স্ট্রাকচারটা ভারী অদ্ভুত, এটা কোয়াট্রেইন, মানে চারটে লাইন ধরে একটা স্ট্যান্ডা, এবং সেটা তিনবার হয়েছে, মানে 3-4-12 লাইনের কবিতা। ঠিক আছে, তিনটে কোয়াট্রেইনের কবিতা। লেট আস স্টার্ট। I must go down to the seas again, to the lonely sea and the sky. I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. And all I ask is a tall ship and a star to steer her by. প্রথম দুটো লাইনে যে জিনিসটা নোট করার, সেটা হচ্ছে, দেখো একটা শব্দ আছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ, তারপরের শব্দটা কি, এগেইন, রাইট। নেভার মিস দিস ওয়ার্ড এগেইন। এগেইন মানে তোমরা সবাই জানো, আবার, কিন্তু কেন খেয়াল করতে বলছি লাইনটাকে, সেটা হচ্ছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, দ্যাট মিনস, that indicates the poet or the narrator, the speaker, he had been to the seas earlier. ও কিন্তু আগেও সমুদ্রে গেছিল, নইলে পরে এগেইন শব্দটা বলবে না। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, কোন সিতে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। শুধু লোনলি, একা সমুদ্রটা থাকবে, একটা স্কাই থাকবে, আকাশ থাকবে, আমার কিচ্ছু লাগবে না। কি লাগবে? অ্যান্ড অল আই আস্ক, দিস আস্ক ডাজন্ট মিন আ কোয়েশ্চেন, অল আই আস্ক, দ্যাট অল আই ডিম্যান্ড,
আমার যা চাই, অল আই ওয়ান্ট ইজ আ টল শিপ। আমার শুধু লাগবে একটা টল শিপ। টল শিপ নট নেসেসারিলি খুব লম্বা শিপ, র্যাদার টল শিপ স্ট্যান্ডস ফর দ্য স্ট্রং শিপ। মানে এমন একটা শিপ যেটা খুব স্টার্ডি হবে, খুব স্ট্রং হবে, যেটা সমুদ্রে যাত্রার জন্য যথাযথ, খুব শক্তিশালী। টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এইটা খুব ইম্পর্টেন্ট। স্টার টু স্টিয়ার হার। স্টিয়ার, স্টার সবাই জানো, নির্দিষ্ট একটা তারা, সবাই জানো স্টার মানে। কিন্তু স্টার টু স্টিয়ার হার বাই মানে, এই STER স্টিয়ার শব্দটার মানে বলার আগে আমি তোমাদেরকে একটা কথা সবাইকে বলতে পারি, মানে যেটা তোমাদের সঙ্গে খুব রিলেট করতে, মানে তোমাদের জীবনের একটা অঙ্গ। অনেকেই তো স্কুটি বা মোটর সাইকেল চালাও লুকিয়ে লুকিয়ে, বাবারটা বা কাকুরটা চালাও না? বা বাসে করে অনেকেই গেছো, দেখবে ড্রাইভারের হাতে যেটা থাকে গোল, যেটা দিয়ে দিক নির্দেশ করা হয়, না কোন দিকে, ডান দিকে যাবে না বা দিকে যাবে, বা তোমার স্কুটি বা মোটর সাইকেলের হ্যান্ডেল, সেটা হচ্ছে স্টিয়ারিং, তাই তো? স্টিয়ারিং বলি আমরা, মানে কোন দিকে যাবে, ডান দিকে গেলে ডান দিকে বেঁকবে, বাঁদিকে গেলে বাঁদিকে বেঁকবে। এই যে স্টিয়ারিং, এই যে স্টিয়ার করা মানে হচ্ছে একটা কি করে তাহলে, এই স্টিয়ারিং কি করে, আমাদেরকে দিক নির্দেশ করে, রাইট? আমাদেরকে স্টিয়ার করে মানে হচ্ছে দিক নির্দেশ করে। কিন্তু এখানে স্টিয়ারিং এর কাজটা কে করছে, মানে স্টিয়ার করছে কে? জাহাজের যে স্টিয়ারটা হবে, জাহাজের যেটা, জাহাজেরও এরকম একটা স্টিয়ারিং থাকে, যে পাইলট সে চালায়, সে চালাবে, কিন্তু কিসের নির্দেশ থেকে চালাবে? সেখানে তো রাস্তা নেই কোনো। এমন তো না তুমি রাস্তা যেতে যেতে দেখলো ডান দিকে একটা রাস্তা গেছে, তুমি হাত স্টিয়ারিংটা ঘুরিয়ে দিলে ডান দিকে, তা তো নয়। এখানে তো রাস্তা বলে কিছু নেই। তাহলে এখানে কি আছে? কিভাবে বুঝবে সে সমুদ্রের মধ্যে? যেটা দেখে বুঝবে সেইটা হচ্ছে সেই স্টারটা, তারা। যে কোনো স্টার নয়, অ্যাকচুয়ালি এটা পোল স্টার। মানে তুমি যদি একটু যারা ইতিহাস পড়েছো বা জানো, তোমরা দেখবে এখনকার জাহাজে, সমুদ্রে যে জাহাজগুলো যায় তাদের কম্পাস থাকে, তাদের দিক নির্দেশ করা থাকে, কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক, সেটা সেটা এখন খুব কমন ব্যাপার। কিন্তু এইটা এক সময় ছিল না। তখন নাবিকেরা তাহলে কি সমুদ্র যাত্রা করতো না? করতো। তাহলে কীভাবে করতো? বুঝতে পারতো কীভাবে উত্তরে যাচ্ছে না দক্ষিণে যাচ্ছে? সেই ধ্রুব তারাটা দেখে, সেই তারাটা দেখে, যে তারাটা নির্দিষ্ট একটা দিকেই শুধু থাকে, এবং সেই তারাটা দেখে তাকে দিক ঠিক করতে হয়, আমি উত্তরে যাব না দক্ষিণে যাব। ক্লিয়ার? সো অল আই নিড, এই কথাগুলো বলা হচ্ছে যে সময়টায়। তাহলে কি স্যার এই জাহাজ, এই কবিতা যখন লেখা হচ্ছে, যখন কবি সমুদ্রযাত্রা করতে চাইছেন সেই সময় কম্পাস বেরোয়নি? খুব, এই প্রশ্নটা খুব স্বাভাবিক তো। সেই সময় একবার এক ঝলক দেখে নাও কবির বয়স, মানে কবি কোন সময়টায় লিখেছিলেন। 1878 থেকে 1967 সাল অবধি তিনি বেঁচেছিলেন। তার মানে হচ্ছে এই কবিতাটা লেখা হয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বা বিংশ শতাব্দীর প্রথম দিকে, এমন হতেই পারে। সেই সময় কম্পাস তাদের কাছে ছিল না, তারা তারা দেখেই, যে বেশিরভাগ নাবিক তখনও তারা দেখেই দিক ঠিক করত। ক্লিয়ার? কিন্তু কেউ ভেবো না যে তারা দেখে দিক ঠিক করছে বলে এই জার্নিটা শুরু হচ্ছে রাত্রিবেলা, মানে জাহাজটা যাচ্ছে রাত্রে, তা কিন্তু নয়। জাহাজটা কখন, উনি কখন সি ভয়েসটা করতে চাইছে তারপরে দুটো লাইনেই আছে, ফার্স্ট টাইম যাতে, অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং and a grey mist on a sea's face and a grey dawn breaking. I shall start the sea voyage amid the grey mist in the grey dawn. ভোরবেলা, একদম ভোরে যখন তারাটা থাকে, সেই সময় আমার জার্নিটা শুরু হবে, সেই সময় আমি যেতে চাই, কবি বলছেন। হুইলস কিক, জাহাজের যে চাকা থাকে সেই চাকায় হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং, যে হুইল ঘুরতে ঘুরতে, খুব দ্রুত ঘুরতে ঘুরতে সে এই
জাহাজের জলের মধ্যে ঢেউ কাটতে কাটতে যখন হুইল এগিয়ে যাবে, অ্যান্ড দ্য উইন্ড সং, যে সময় বাতাস, এই সং বাতাসের গান শোনা যায়, বাতাসের গান শোনা যাবে না, মানে হু হু করে বাতাস যে বইবে সেই শব্দ শোনা যাবে, অ্যান্ড দ্য হোয়াইট সেইলস শেকিং। হোয়াইট সেইলস মানে সাদা যে পাল, জাহাজের যে পাল সেটা শেক করবে, কাঁপবে, খুব স্বাভাবিক। উইন্ডস সং অ্যাকচুয়ালি হিয়ার স্ট্যান্ডস ফর দ্য ফেভারেবল উইন্ড। অল আই নিড, জাহাজে সবচেয়ে বেশি জরুরি যেটা, একটা গাড়ি চলার সময় যখন যেমন সবচেয়ে দরকার হচ্ছে তার ইঞ্জিনটা ঠিকঠাক থাকা, তেল আছে কিনা এসব ঠিকঠাক, ফুয়েলটা ঠিক রাখা, জাহাজের ক্ষেত্রে ভীষণ জরুরি। বিশেষ করে যেসব জাহাজ একটু মানে পুরনো দিনে, এখনকার দিনে অতটা এত আধুনিক নয়, একটু পুরনো দিনের জাহাজের ক্ষেত্রে খুব জরুরি ছিল একটা উইন্ড। এখানে যে উইন্ড সংটা বলেছে না, এই উইন্ড সং আমি বলবো যে এটা ঠিক উইন্ড সং মানে বাতাসের গান নয়, র্যাদার দ্য পোয়েট, দ্য সি ভয়েজার, হি নিডস আ ফেভারেবল উইন্ড। এটার মানে কখনোই এটা নয়, বাট ইট স্ট্যান্ডস ফর ইট, একটা ফেভারেবল উইন্ড। তাহলে আমরা আরেকবার একটু পুরো স্ট্যান্ডাটা দেখে নিই যে কবি কি চাইছেন। He wants to have a journey in the sea. He wants to have a voyage in the sea. All he asks is a tall ship and a start to steer her, and the wheels kick and the wind song and the white sails shaking. Winds kick and wind song, favorable wind, and the white sails shaking. সেরকম একটা বাতাস বইলে পরে অবশ্যই, সেরকম একটা বাতাস বইলে অবশ্যই সেইলটা, পালটা সেটা কাঁপবে, সেটা হাওয়ায় দুলবে। তারপরের লাইনটাই খুব সিগনিফিক্যান্ট, অ্যাবাউট দ্য টাইম অফ দ্য জার্নি অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। মালদায় বসে হয়তো সমুদ্র নেই, আমরা সমুদ্রের ধারণাটা করতে পারি না, কিন্তু যদি কেউ শীতকালে ভোরবেলায় ঘুম থেকে ওঠো, দেখবে একটা কুয়াশা পড়ে আছে। যদি কেউ নদীর ধারে থাকো তাহলে দেখবে কুয়াশাটা আরো বেশি আছে। সমুদ্রে একটা গ্রে মিস্ট থাকবে, একটা ধূসর রঙের একটা কুয়াশার আবছা কুয়াশা যেন থাকবে সমুদ্রের গোটা মুখটা জুড়ে। আর তার মধ্যেই ভোর হবে, অর্থাৎ সূর্য উঠছে, যেন একটা ধূসর সকাল, একটা ধূসর মুখের মধ্যে দিয়ে, একটা ধূসর আবরণের মধ্যে দিয়ে সেই সমুদ্রের বুকে উঠে আসবে সূর্য। ফলে একটা ধূসর সকাল যেন উঠে আসছে, একটা মিস্টি মর্নিং, কুয়াশাচ্ছন্ন একটা সকাল। আস্তে আস্তে রোদ যত বেশি উঠবে কুয়াশা কেটে যাবে। ইটস known to everybody. So that is the time when I shall embark in the ship. I shall start my journey. Okay? So that's end the first quatrain. In the second quatrain, in the second stanza, আমি বলেছিলাম একটু আগেই, একটা গানে যেমন একটা লাইন ঘুরে ঘুরে আসে, ঘুরে ঘুরে আসে, সেরকমভাবেই এখানেও সেই কবিতাতেও এই লাইনটা ঘুরে ঘুরে আসছে। দেখো সেকেন্ড স্ট্যান্জা, I must go down to the seas again, the same line which occurs in the first stanza, the first line. For the call of the running tide is a wild call, and a clear call that may not be denied. Very significant. The reason for poets such a fever. কেন কবি যেতে চাইছেন? I must go down to the seas again, বোঝা গেল প্রথম লাইনে। আমি দেখেছি এটা প্রথম স্ট্যান্জাতে, ফলে একই লাইন। এর পরের যে পার্টটুকু সেটাকে আমি একসাথে দ্বিতীয় লাইন অবধি পড়ছি, তাহলে দেখো বুঝতে পারবে। For the call of the running tide, for the call of the running tide is a wild call and a clear call,
দ্যাট মে নট বি ডিনাইড। আসলে সমুদ্রের যে ঢেউ, যে টাইড, সে ডাকে আমাকে, সে হাতছানি দেয় আমাকে, সে হাতছানি দেয়, সে আমাকে ডাকে এমনভাবে, সে ডাকে, সেই ডাকটা একটা ওয়াইল্ড কল। ওয়াইল্ড এমনিতে আমরা জানি বন্য বা বুনো, এখানে ঠিক বুনো বলবো না, এখানে হচ্ছে ইন্টেন্স বা তীব্র, একটা তীব্র ডাক, একটা ওয়াইল্ড কল, একটা ক্লিয়ার কল, একটা স্পষ্ট একটা ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে হুইচ উই ক্যানট ডিনাই। এই শব্দটা আলাদা করে, ডিনাই শব্দটা হয়তো অনেকেই জানো, অস্বীকার করা, রিফিউজ বা অস্বীকার করা, বাংলায় আমরা অস্বীকার করা বলি। আমি এটা শুনবো না, আমি এই কাজটা করব না। আমাকে কেউ একটা অফার করলো কিছু, আমি ডিনাই করলাম না, আমি নেব না। সো দ্যাট ইজ দ্য ডিনায়াল, রিফিউজ। কিন্তু সমুদ্রের ডাকটা এমন, আমার কাছে, কবির কাছে এই সমুদ্রের ডাকটা এমন, এই রানিং টাইডের, এই ঢেউয়ের ডাক এমন কবির কাছে, যেটা একটা ওয়াইল্ড কল, একটা তীব্র ডাক, একটা স্পষ্ট, ভীষণ স্পষ্ট একটা ডাক, যেটাকে ডিনাই করা যায় না, হুইচ দ্য পোয়েট ক্যানট ইগনোর অর দ্য পোয়েট ক্যানট রিফিউজ। The poet has to accept the call. The poet has to respond to the call. Okay? Let us read it again. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. So this is the reason for which I want to go. That call, I have heard the call. এখন প্রশ্ন উঠতেই পারে, ক্যান দ্য সি কল অ্যাট অল? সমুদ্র এরকম ডাকতে পারে নাকি মানুষের মতো? একজন মানুষকে ডাকছে? না, পারে না। লিটারাল সেন্সে অবশ্যই পারে না। কিন্তু এই ডাকটা হচ্ছে কবির মনের ভেতরের একটা ডাক। এগুলোকে আমরা বলি ইংরেজিতে পার্সনিফিকেশন। অর্থাৎ সমুদ্রকে এখানে একটা যেন মানুষের মতো ভাবা হয়েছে কবির কল্পনায়। সে যেন হাতছানি দিয়ে ডাকছে, আয়। পাহাড় ডাকে আয়, সমুদ্র ডাকে আয়, প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে। এই যে ভাবনাটা কবির, সেখানে কিন্তু সমুদ্র একটা ব্যক্তি হয়ে গেছে যে ডাকছে কবিকে, এবং এমনভাবে ডাকছে, একটা ক্লিয়ার কল, যে কবি সেটাকে ডিনাই করতে পারছে না। অ্যান্ড অল আই আস্ক, আবার সে একই কথা। একটু আগে আমরা ফার্স্ট স্ট্যাঞ্জায় দেখেছি কবি কি চায়। কবি কিছু চায় না, ওখানে সে চেয়েছিল একটা টল শিপ আর স্টার টু স্টিয়ার হার বাই। এখানে কি চাইছে? অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে। ওই যে সে উইন্ড সং বলেছিলাম, দেখো রিপিটেশন হচ্ছে এখানে, উইন্ডি ডে। ইট ইজ অলসো স্ট্যান্ডস ফর আ ফেভারেবল উইন্ড। অর্থাৎ এমন একটা বাতাস আমি চাইছি, যে বাতাসটা আসলে জাহাজটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। অল আই ওয়ান্ট, অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ আ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, উইথ আ হোয়াইট ক্লাউডস ফ্লাইং। একটু ছবিটা ভেবে নাও, নীল সমুদ্র, সেখানে বাতাসটা খুব ভালো বইছে, অর্থাৎ জাহাজ যেদিকে যাচ্ছে সেদিকেই বাতাস বইছে। সেখানে কিছু নেই চারপাশে, ওপরের যে আকাশ, সে আকাশে কোনো মেঘ নেই, কারণ মেঘ সমুদ্র যাত্রার পক্ষে মোটেই ভালো নয়, মানে বৃষ্টি ঝড় একেবারেই নয়। সেখানে নীল সেই আকাশটায় আছে শুধু হোয়াইট ক্লাউডস ফ্লাইং, অর্থাৎ নিরীহ কিছু সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে, যে মেঘগুলোর মধ্যে কোনো বর্ষণের সম্ভাবনা নেই, ঝড়ের সম্ভাবনা নেই। ফলে আমার সমুদ্র যাত্রাটা, কবির সমুদ্র যাত্রাটা খুব স্বচ্ছন্দ, খুব স্মুথ হবে।
আর এই সময় যে দৃশ্যটা ভীষণ কমন, যে দৃশ্যটা ভীষণ দেখা যাবে, কবি ভাবছেন, and the flung spray and the blown spume and the seagulls crying, এই যাত্রার মধ্যে সবটুকু আনন্দ দেওয়ার জন্য বোধহয় এইটুকুই আর প্রয়োজন ছিল, সেটা হচ্ছে সিগাল, একটা পাখি, তোমরা সবাই জানো সেটা। সেই সিগাল পাখি মাথার উপর দিয়ে উড়ে যাবে বা তারা ডাকবে, তাদের ওই একে অন্যকে ডাকছে, ওই যে চিৎকারটা শোনা যাচ্ছে মাঝে মাঝে। আর ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, ফ্লাং স্প্রে, স্প্রে মানে স্প্রে, যে জলের যে ছোট ছোট কণা, যেমন ধরো স্প্রে করা হয় যেখান থেকে, এই যে জলের ছোট ছোট কণাগুলো, খুব ছোট ছোট যে কণা, সেই স্প্রেগুলো ফ্লাং হবে। ফ্লাং হচ্ছে, আমরা একটুখানি এই জায়গাটা দেখে নিই। ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, ফ্লাং, এটা অ্যাকচুয়ালি দ্য থার্ড ফর্ম অফ ফ্লিং। ছুড়ে দেওয়া, ফ্লাং স্প্রে। জাহাজ যখন এগোচ্ছে তখন চারদিকে জলের ছোট ছোট কণা মানে উপচে পড়ছে, ছুঁড়ে ছুঁড়ে যেন দিচ্ছে, ফ্লাং স্প্রে। আর ব্লোন স্পিউম, ব্লোন স্পিউম, স্পিউমটা কি? ব্লোনটাও একই রকমভাবে ব্লোয়ের থার্ড ফর্ম অফ ব্লো, মানে যা সেরকমভাবে ছুঁড়ে দেওয়া হয়। ব্লোন স্পিউম, স্পিউমের তোমরা এখানে ওয়ার্ড মিনিং পাবে, সেটা হচ্ছে ফোম। ফোম মানে ফেনা, সমুদ্রের যে ফেনাটা, সার্ফটা, সমুদ্রের ওই জলের উপর দিয়ে যখন খুব তীব্র গতিতে কোনো চাকা ঘুরছে, জাহাজটা এগোচ্ছে, তখন জলটা কেটে কেটে যখন বেরোয়, তখন জলের মধ্যে ফেনা হয়। সেই ফেনাটাকে বলা হচ্ছে ব্লোন স্পিউম, মানে ছুঁড়ে দেওয়া যে স্পিউমগুলো, যখন জাহাজটা যখন এগোচ্ছে, তখন সেখান থেকে জলের খুব সূক্ষ্ম সূক্ষ্ম জলের কণা এবং সাদা ফেনা, এই দুটো কাটাতে কাটাতে যেন সমুদ্রটা এগিয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে এগিয়ে যাচ্ছে? ওই যে ফেভারেবল উইন্ডি ডে, আর ওরকম খুব স্ট্রং কিছু হুইল, সেই হুইলের মাধ্যমে জাহাজ এগিয়ে যাচ্ছে। আর ওপরে দিয়ে উড়ে যাচ্ছে সিগাল ক্রাইং। পাশে একটা ছবি আছে বইয়ে, দেখো, সেখানেও এরকম সিগাল, এই ছবিটাই আঁকা হয়েছে, দেখানো হয়েছে। সেখানে সমুদ্রের মধ্যে দিয়ে জাহাজটা গেলে পরে ওপরে কিছু পাখি উড়ছে, তারা সমুদ্রের মাছের খোঁজে ঘুরছে। এই সিগাল পাখি দেখে সমুদ্র যাত্রার যেন একটা চিত্র, পুরোপুরি একটা ছবি যেন ভেসে উঠছে আমাদের মনেও। কবি এইরকম একটা জার্নি চাইছেন। হি ইয়ার্নস ফর দ্যাট ভয়েজ হুইচ will require such a strong ship and a favorable wind and a strong wheels also, and the ship will go on banking on this favorable wind, and the sea voyage, it is a call of the sea, it is a wild call which the poet cannot deny. Okay, here ends the second quatrain, second stanza. Let's go to the third stanza. Before going to the third stanza, I must tell you that such a journey, such a call of the sea, such a wild call of the sea for going out of home, it also knocks your mind, particularly in this time. If not for the sea journey, if not for the sea voyage, you are also suffering the same pent up emotion to go out of your house, go out of your home. দীর্ঘ কয়েক মাস ধরে এই যে ঘরের মধ্যে প্রায় বন্দী হয়ে আছো, এখন তো ভীষণ ইচ্ছে করে না একটু চল বাইরে যাই ঘুরে আসি, আর পারা যাচ্ছে না ঘরের মধ্যে থাকতে।
আর বেরোতে গেলেই বাবা মা বলছে এই সাবধানে, নাকে মাস্ক পড়ে যাবে, বেশি দূর যাবে না। এসব শাসন শুনতে হচ্ছে, শুনতেই হবে, এখন কিছু করার নেই। স্কুল নেই, স্কুল বন্ধ। এরকম একটা সময় প্রত্যেকটি ছেলে মেয়ে, মানে তোমাদের প্রত্যেকের যে মানসিক অবস্থা আমি বুঝতে পারি, আমাদেরও তাই, একটু বেরোতে ইচ্ছে করে, যেন মনে হয় থাকবো না, বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, এরকম আর পারছি না আর কি, আর এরকম থাকা যাচ্ছে না। এই সময় বোধহয় এই কবিতাটা আমাদের মনের কথাও বলে। মানে যেন মনে হয় এই কবিতাটা পড়তে গিয়ে কবি যেন আমার কথা বলছেন ওখানে, যে আমি যে এই প্যান্ডেমিকের জন্যে আমি কয়েক মাস ধরে আটকে আছি, আমারও ইচ্ছে করছে না ঘরের মধ্যে থাকতে, আমারও বেরোতে ইচ্ছে করছে। সো দ্য পোয়েট হ্যাজ রিটন the words of his own mind, but the poet has written the feelings of mine also. Let us start the third stanza. I must go down to the seas again, the same line, but here the seas again এর পর যেটা আছে, I must go down to the seas again, to the vagrant gypsy life, to the vagrant gypsy life. A vagrant life. What is vagrant? Vagrant হচ্ছে এমন একটা জীবন যে জীবনটার মধ্যে কোনো বাধা ধরা নিয়ম নেই, যে জীবনটার মধ্যে একটা কেয়ারলেস, একটা ওয়ান্ডারিং, একটা ভ্যাগ্র্যান্ট, যেন একটা কেয়ারলেস ওয়ান্ডারিং লাইফ একটা আছে, যেন মনে হয় যাযাবরের মতো ঘুরে বেড়ানোর একটা জীবন। কাদের সঙ্গে কবি তুলনা করেছেন? আর জিপসি লাইফ। আর জিপসি লাইফ, জিপসি ইজ আ সর্ট অফ নোমাড, ইউনো, মানে এক ধরনের, একটা বিশেষ ধরনের সম্প্রদায় যারা নির্দিষ্ট কোনো জায়গায় শিকড় বাঁধে না, অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গা ঠিকানায় থাকে না বেশি দিন। সেই তারা ঘুরে ঘুরে বেড়ায়। তারা আজকে এখানে আছে, কয়েকদিন এখানে থাকলো, 1 মাস 2 মাস থাকলো, তারপরে তারা অন্য জায়গায় চলে যাবে সবাই মিলে একসাথে। এই যে জিপসি, এই যাযাবরের যে জীবন, এই যাযাবরের জীবন আমাকে ডাকছে। আমি থাকতে চাই না কোথাও, মানে শিকড় গেড়ে আমি একটা জায়গায় আটকে থাকতে চাই না। সমুদ্র যেন আমাকে ডাকছে সেই ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফে, আমাকে ডাকছে, সেরকম একটা ডাক সমুদ্র দিয়েছে। মানে আমি শুনতে পাচ্ছি আমি থাকবো না কোনো জায়গায় নির্দিষ্টভাবে বদ্ধ হয়ে। টু দ্য গার্লস ওয়ে, টু দ্য গার্লস ওয়ে। গার্লস স্ট্যান্ডস ফর সিগাল, একটু আগেই বলেছে। গার্ল অ্যাকচুয়ালি এখানে সিগাল। সে কোথায় যায়, কোথায় থাকে কেউ জানে না তো। সে যে উড়ে উড়ে যায়, কোথায় যায় আমি জানি না তো। আমিও সেরকমই যেতে চাই, আজকে এখানে কালকে ওখানে, সে উড়ে উঠতে উঠতে সে যেখানে যাবে আমি সেখানে চলে যাব। শুধু গাল নয়, সমুদ্রের সঙ্গে আরেকটা প্রাণীও খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। শুধু সিগালই যে সমুদ্রে থাকে তা তো নয়, আরও একটা প্রাণীর কথা এখানে উনি বলেছেন, দ্য হোয়েলস ওয়ে। হোয়েল সবাই জানো, WHALE, হোয়েল। হ্যাঁ, তিমি। তিমির যে রাস্তা, তিমির যে পথ, একটা তিমি মাছ, একটা প্রাণী, অত বড় একটা প্রাণী, সে যখন সমুদ্রের মধ্যে থাকে সে তো জানে না সে কোথায় থাকবে। সে আজকে এখানে আছে, ভাসতে ভাসতে সে ওখানে চলে গেল, সাঁতার কেটে সে ওদিকে চলে গেল, খাবারের জন্য সে একবার এদিকে একবার ওদিকে এরকম যেতেই পারে। আমিও তেমন সমুদ্রের মধ্যে গিয়ে আমার যেমনভাবে প্রথম স্ট্যান্ডে আমি বলেছিলাম আমাকে স্টারটা আমাকে স্টিয়ার করবে, পথ দেখাবে, সেরকমভাবে আমি যেন অনুসরণ করব। আমি সেই জীবনটা পেতে চাই যেটা সিগালের জীবন, যেটা তিমির জীবন। অর্থাৎ আমার নির্দিষ্ট কোনো ঠিকানা থাকবে না যে আমি এখানেই থাকি। আমি একবার এখানে যাব, আমার ইচ্ছে করলে তারপর দিন আমি ওখানে যাব, আমার যেখানে ইচ্ছে আমি ঘুরে বেড়াবো। হোয়াট দ্য উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ, হোয়াট দ্য উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ। উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ। ওয়েটেড শব্দটার মানে কি? মানেটা বলার আগে আমি একটা কথা বলি। এটা শীতের এই গরমের মধ্যে শীত কল্পনা করাটা খুব কঠিন, তবু একটু ভেবে দেখো, মালদাতে ভীষণ শীত পড়ে। শীতের সময়
যদি হঠাৎ করে শীতের সন্ধে বা রাতের দিকে ঘর থেকে বেরো, দেখবে বিশেষ করে একটু গ্রামের দিকে এমন তীব্র শীত যেন কাঁটার মতো বেঁধে শরীরে, তাই না? এরকম একটা অনুভূতি হয় না যে যেন ঘর থেকে বেরিয়ে হু করে কেঁপে গেলে তুমি, মানে এমন একটা শীত তোমাকে আক্রমণ করলো যেন আমরা বলি যেন কাঁটার মতো বিঁধছে। সেই কাঁটার মতো বেঁধাটা হচ্ছে ওয়েটেড। ওয়েটেড মানে হচ্ছে শার্পেন্ড বা তীব্র। এটা সাধারণ ক্ষেত্রে চাকুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো ধারালো কোনো অস্ত্রের ক্ষেত্রে। সেটা ওয়েটেড মানে হচ্ছে খুব খুব ধারালো, খুব তীব্র, খুব তীক্ষ্ণ, শার্পেন্ড, ওয়েটেড নাইফের মতো। মানে শীতটা যেন আমার গায়ের মধ্যে বিঁধবে এসে একটা ধারালো চাকুর মতো, এমন একটা আবহাওয়াই আমি আশা করি। আমি ভাবি যে সমুদ্র যাত্রার মধ্যে আমার সেই শীতটা আসবে, আমি জানি তীব্র শীত, তবুও সেই কাঁপুনিটা, সেই প্রায় হাড়ে মানে হাড় আমাদের শরীরে একটা কেটে দেওয়া শীত, কাঁপুনি ধরে দেওয়া একটা শীত, সেই শীতটা আমি এক্সপেক্ট করি, আমি আশা করি। তবুও আমি সেটাতেই আমি আকৃষ্ট, আমি সেখানেই যেতে চাই। আবার সেই একই লাইন, অ্যান্ড অল আই আস্ক, কি চাই আমি? আমি জানি এই সিগালের পথে, হোয়েলের পথে যেতে গিয়ে আমাকে এই তীব্র শীতের মুখোমুখি হতে হবে, তবুও আমি যেতে চাই। অ্যান্ড অল আই আস্ক, যা আমি চাই, ইজ a very interesting one, a merry yearn from a laughing fellow rover. All I ask is a merry yearn from a laughing fellow rover. Merry yearn, yearn মানে হচ্ছে টেল বা গল্প। এই শীতের রাতে সমুদ্র যাত্রা একটা জিনিস না হলে যেন চলে না, যেন সম্পূর্ণ হয় না। তোমাদের নিজেদের জীবনটাও ভাবো, শীতের রাতে লেপের নিচে গুটিসুটি মেরে শুয়ে থেকে একটা জিনিসের খুব উপভোগ্য হয়ে যায় তখন, যদি হয়, পাওয়া যায়, সেটা হচ্ছে একটা গল্প শোনা। ছোটবেলায় সে ঠাকুরমা ঠাকুরদাদারা গল্প বলতো, বা বাবা মায়েরা গল্প বলে, ভূতের গল্প, ভয়ের গল্প শুনে খুব ভয় লাগে, কিন্তু শুনতে ভালোও লাগে, মজাও লাগে। সেই লেপের নিচে শুয়ে শুয়ে কম্বলের ভিতরে কম্বল মুড়ি দিয়ে ওই যে গল্প শোনার, যে ছোটবেলার গল্প শোনার রাতগুলো, সেগুলো একটু মনে করে দেখো, কি অসম্ভব সুন্দর ছিল। কবিও ঠিক সেরকম গল্প শুনতে চাইছেন, কবি যেতে চাইছেন সেই সমুদ্র যাত্রায়। সে তার সঙ্গে, সে একই সঙ্গে তিনি চাইছেন একটা গল্প বলবে না কেউ আমাকে। কে বলবে গল্প? বলবে হচ্ছে ফেলো রোভার। ফেলো রোভার তোমরা ইয়েতে পাবে, তোমরা ওয়ার্ড নোটসে পাবে। ফেলো রোভার হচ্ছে সহযাত্রী, আমার সঙ্গে যে যাচ্ছে। কোনো নাবিকও হতে পারে জাহাজের, বা আরেকজন যাত্রীও হতে পারে, যে লাফিং, যে খুব মজার, যে খুব হাসবে, হাস্যোচ্ছল, এমন একজন মানুষ, এমন একজন সহযাত্রী আমাকে গল্প বলবে, একটা মিষ্টি গল্প, একটা মেরি ইয়ার্ন, একটা খুশির গল্প বলবে সে আমায়। আর কি চাই? সো দিস ইজ অল আই নিড। আমি আবার একটু প্রথম থেকে, আমি কিন্তু শেষ লাইনটা এখনো বলিনি, পরে আসছি। আমি একটু রিভাইজ করি, তো একটু রিফ্রেশ করো তোমরা মেমারি। কি কি চেয়েছিলেন কবি? অল আই আস্ক বলে কি কি চেয়েছিলেন? প্রথমে ছিলেন স্ট্রং শিপ, ফেভারেবল উইন্ড, একটা স্টার টু স্টিয়ার হার, মানে ক্লিয়ার স্কাই যেন থাকে, যেন আকাশটা, চাঁদটা, তারাটা যেন দেখা যায়। সেখানেই উনি চেয়েছিলেন একটা উইন্ডের ফোম হবে, ব্লুম, তার উপর দিয়ে তিনি সমুদ্রের ফেনা কেটে কেটে এগিয়ে যাবেন এবং সিগালের ডাক শুনবেন, তিমির পথে যাবেন, কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, আজ এখানে কাল ওখানে, তিনি কেয়ারলেসলি এগিয়ে যাবেন এবং কোনো রকমভাবে উনি পিছু টানে বিশ্বাস করেন না। আর শুনতে চান একটা মিষ্টি গল্প, যখন দিনের শেষে
ওই যাত্রার মধ্যে একটা মিষ্টি গল্প শুনতে চান কোনো ফেলো রোভারের কাছ থেকে, all I ask, these are the things which the poet asks. Is this all? No. The poet needs what is most significant. The poet asks for in the last line, and quiet sleep and a sweet dream when the long trek is over. A quiet sleep, শান্ত একটা ঘুম আর মিষ্টি কিছু স্বপ্ন, when the long trick is over. Here the trick, আমরা যেরকমভাবে ট্রিক শব্দটা ইউজ করি সেটা সেই অর্থে নয়, এখানে ট্রিকটা হচ্ছে ট্রিপ বা জার্নি। এই যাত্রাটা শেষ হওয়ার পর আমি একটা সুন্দর ঘুম চাই এবং তার মধ্যে খুব সুন্দর স্বপ্ন থাকবে। আমি গল্প শুনে ঘুমোবো আর সেই ঘুমের মধ্যে সুন্দর স্বপ্ন দেখব। দ্যাটস অল হোয়াট আই নিড in the sea journey, in the sea voyage. So here ends the poem, but what is most significant in this poem, does the poem speak about a sea voyage? Yes, certainly it is. এটা সমুদ্র যাত্রার কথা অবশ্যই বলছে। But does the poem speak about a sea voyage only? So this is the question which makes us hesitant. সত্যি কি শুধুই একটা সি জার্নির কথা বলা হয়েছে, সি ভয়েজের কথা বলা হয়েছে? আমরা যদি একটু অন্যভাবে ভাবি ব্যাপারটাকে, দিস পোয়েম স্ট্যান্ডস ফর লাইফ ইটসেলফ। আমাদের জীবনের যে যাত্রাটা, সেই যাত্রাতেও আমরা এরকম ফেভারেবল কন্ডিশন চাই। সমুদ্রের ক্ষেত্রে হয়তো একটা সিগাল থাকে, একটা হোয়েল থাকে বা স্ট্রং উইন্ড থাকে। জীবনের ক্ষেত্রেও আমরা প্রত্যেকটা কন্ডিশন এরকম চাই যেটা ফেভারেবল হবে আমাদের জীবনে। আর চাই ফেলো রোভারদের কাছ থেকে মেরি টেইল, অর্থাৎ আমাদের জীবনে যারা জীবন সঙ্গী যারা আমাদের সঙ্গে আছে তাদের কাছ থেকেও একটা সুন্দর ব্যবহার প্রত্যাশা করি। শুধু গল্প বলবে না, তারা আমাদের সঙ্গে আচরণেও সুন্দর একটা ব্যবহার করবে। তারপরেই হয়তো আমাদের একটা ডিপ স্লিপ অ্যান্ড সুইট ড্রিম আসবে। কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম when the long trek is over, if we think that the long trek, the long journey is a life itself. এই জীবনটাই একটা জার্নি, সেটা যখন শেষ হবে আমরা একটা শান্তির ঘুম চাই, এমন ঘুম, সেই ঘুমটা যেন দ্য ফাইনাল স্লিপ। এইভাবেও কবিতাটাকে দেখা যায়। অর্থাৎ আমি একটা শান্তির মৃত্যু চাই একটা ফেভারেবল জীবনের পর। So we can see this poem in this light also, but that's not important here at this point. Which is most important, you have to read the text, you have to go between the lines, and whenever you face any trouble, যদি তোমরা, আমি বেশিরভাগ শব্দের অর্থ বলার চেষ্টা করেছি, যদি তারপরেও যদি কোনো শব্দ এরকম থেকে যায় যা তোমরা বুঝতে পারছো না বা অর্থ তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে না, তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি আবারও বলছি, আমার নাম্বারটা আমি আগেও দিয়ে দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি, 9434139885। তোমরা সরাসরি আমাকে ফোন করে যোগাযোগ করতে পারো কোনো অর্থের বুঝতে অসুবিধা হলে বা কোনো লাইনে কোনো রকম সমস্যা থাকলে। সো লেটস কল ইট আ ডে। হিয়ার এন্ডস দ্য পোয়েম। ওকে, থ্যাংক ইউ।